সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাস শুরু করছি। আমি তপন কুমার মণ্ডল, প্রভাষক, হিসাব বিজ্ঞান, আলাউদ্দিন আহমেদ ডিগ্রি কলেজ, চড়াইকোল, কুমারখালী, কুষ্টিয়া। পাঠ পরিচিতি। আমি একাদশ শ্রেণীর হিসাব বিজ্ঞান প্রথম পত্রের ৬ষ্ঠ অধ্যায়ের প্রাপ্য হিসাবসমূহের হিসাব রক্ষণ এই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব। আমাদের আজকের পাঠ প্রাপ্য সমূহের হিসাব রক্ষণ, অ্যাকাউন্টিং ফর রিসিভেবলস। শিখনফল। পাঠ শেষে শিক্ষার্থীরা প্রাপ্য কী তা বলতে পারবে, প্রাপ্য টাকার প্রকারভেদ করতে পারবে, প্রাপ্য হিসাব কী তা বলতে পারবে, প্রাপ্য নোট কী তা বলতে পারবে, অনাদায়ী পাওনা অথবা কুঋণ সম্পর্কে জানতে পারবে, অনাদায়ী পাওনা সঞ্চিতি সম্পর্কে জানতে পারবে, প্রাপ্য হিসাব সংক্রান্ত সমস্যার সমাধান করতে পারবে। প্রাপ্য সমূহের হিসাব রক্ষণ, অ্যাকাউন্টিং ফর রিসিভেবলস। প্রাপ্য কি? হোয়াট ইজ রিসিভেবল? কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে যে অর্থ পাওনা তাই প্রাপ্য টাকা। ধারে পণ্য বিক্রয়, ধারে সেবা প্রদান কিংবা অন্য কোনো কারণে অপর প্রতিষ্ঠানের নিকট প্রাপ্য আর্থিক দাবি হচ্ছে প্রাপ্য টাকা। এর একটা সংজ্ঞা তোমরা দেখলে। কোনো ব্যক্তির কাছে বা কোনো প্রতিষ্ঠানের কাছে আমরা যে অর্থ পাবো সেটাই আমাদের প্রাপ্য। প্রাপ্য একটি সম্পদ হিসাব। এবার দেখি প্রাপ্য টাকার প্রকারভেদ, ক্লাসিফিকেশন অফ রিসিভেবলস। অর্থাৎ প্রাপ্য টাকা কত রকমের হতে পারে, কি ধরনের প্রাপ্য টাকা হতে পারে। প্রাপ্য টাকাকে 3 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে প্রাপ্য হিসাব, একটা হচ্ছে প্রাপ্য নোট, অন্যান্য প্রাপ্য টাকা। তোমরা হয়তো প্রাপ্য হিসাবটা বুঝতে পারলো, প্রাপ্য নোট, অন্যান্য প্রাপ্য টাকা কেমন হয় একটু বুঝতে সমস্যা হতে পারে। এগুলো নিয়ে একটু আলোচনা করি, লক্ষ্য করো। প্রাপ্য হিসাব কি? হোয়াট ইজ অ্যাকাউন্ট রিসিভেবল? ধারে পণ্য বিক্রয় ও সেবা প্রদানের মাধ্যমে প্রাপ্য হিসাবের সৃষ্টি হয়। অর্থাৎ আমরা যদি কারো কাছে পণ্য ধারে বিক্রি করি তাহলে তার কাছে আমরা কিছু টাকা পাবো, এটাকেই প্রাপ্য টাকা বলা হয়। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নিকট বাকিতে পণ্য বিক্রয় বা সেবার বিপরীতে যে আর্থিক দাবির সৃষ্টি হয় তাই প্রাপ্য হিসাব। এটি ব্যবসায়ের একটি চলতি সম্পত্তি। এবার দেখি প্রাপ্য নোট কি, মানে হোয়াট ইজ নোটস রিসিভেবল। প্রাপ্য সমূহের বিপরীতে টাকা পরিশোধের আনুষ্ঠানিক লিখিত প্রতিশ্রুতিকে প্রাপ্য নোট বলে। অর্থাৎ ধারে পণ্য বিক্রয় বা সেবা প্রদানের জন্য পণ্য ও সেবার ক্রেতা বিক্রেতাকে প্রাপ্য অর্থ পরিশোধের লক্ষ্যে যে লিখিত প্রতিশ্রুতি প্রদান করে তাকে প্রাপ্য নোট বলে। এটি ব্যবসায়ের একটি চলতি সম্পত্তি। এই প্রাপ্য নোটের বিষয়টা এখানে সংজ্ঞা আকারে তোমাদের বলছি ঠিকই, কিন্তু এটা বোঝাতে হলে এর আরও ব্যাখ্যা প্রয়োজন। পরবর্তী কোনো ক্লাসে আমি এই বিষয়টি বিশদ আলোচনা করব, কারণ আজকে আমরা প্রাপ্য হিসাব সম্পর্কে আলোচনা করব এই ক্লাসে। এবার দেখি অন্যান্য প্রাপ্য টাকা, মানে আদার্স রিসিভেবল কি কি হয়। অব্যবসায়ী বা অকারবারি প্রাপ্য টাকা সমূহকে অন্যান্য প্রাপ্য টাকা বলা হয়। যেমন প্রাপ্য সুদ, সম্পত্তি বা সিকিউরিটি বিক্রয় থেকে প্রাপ্য, লভ্যাংশ হতে প্রাপ্য, ব্যবসায় প্রতিষ্ঠানের কর্মকর্তাগণকে প্রদত্ত ঋণ,
কর্মচারীদেরকে প্রদত্ত অগ্রিম, ফেরতযোগ্য আয়কর ইত্যাদি অন্যান্য প্রাপ্য টাকা। তাহলে আমরা দেখলাম কি, ধারে পণ্য বিক্রয় করলে একটা প্রাপ্য সৃষ্টি হয়, আর প্রাপ্য নোট হচ্ছে পণ্যের ক্রেতা বিক্রেতাকে অর্থ পরিশোধের একটা প্রতিশ্রুতি প্রদান করে, সেটা প্রাপ্য নোট। আর অন্যান্য প্রাপ্য টাকার মধ্যে আমরা দেখলাম কোথাও প্রাপ্য সুদ আমরা পেতে পারি, কোনো সম্পত্তি বিক্রয় করেছি, টাকা এখনো পাইনি, এমন টাকাকে প্রাপ্য টাকা বলতে পারি। কোনো লভ্যাংশ প্রাপ্য হতে পারে, কোনো কর্মকর্তাকে আমরা ঋণ দিতে পারি প্রতিষ্ঠান থেকে। এই ধরনের বিষয়গুলো হচ্ছে অন্যান্য প্রাপ্য টাকা। এবার দেখি প্রাপ্য হিসাবের হিসাব কিভাবে রক্ষণাবেক্ষণ করতে হয়। প্রাপ্য হিসাবের হিসাব রাখতে হলে প্রথমে আমাদের জানার দরকার অনাদায়ী পাওনা বা কুঋণ কি। প্রাপ্য হিসাবের বা দেনাদারের নিকট থেকে যে পরিমাণ অর্থ আর আদায় করা সম্ভব হয় না, উহাই অনাদায়ী পাওনা বা কুঋণ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বাকিতে পণ্য বিক্রয় করলে দেনাদারের সৃষ্টি হয়। সেই দেনাদারের নিকট থেকে যে পরিমাণ অর্থ আর আদায় করা সম্ভব হবে না বলে কারবার নিশ্চিত হয়েছে, সেই পরিমাণ অর্থই হচ্ছে অনাদায়ী পাওনা বা কুঋণ। এবার দেখি অনাদায়ী পাওনার সঞ্চিতি কি। তোমরা অনাদায়ী পাওনাটা বুঝলে, এটা হচ্ছে অনাদায়ী পাওনার সঞ্চিতি। দেনাদারদের একটি অংশ ভবিষ্যতে আদায় নাও হতে পারে। এই সন্দেহ থেকে চলতি অর্থ বছরে এর জন্য খরচ ধরে এর বিপরীতে যে সঞ্চিতি হিসাব খোলা হয় তাকে অনাদায়ী পাওনার সঞ্চিতি বলে। তোমরা এই দুটো বিষয় একটু ভালো করে বুঝে নাও, কারণ এই দুটো নিয়েই আজকের অঙ্ক। আজকের ক্লাসটা এই দুটো বিষয় নিয়েই। অনাদায়ী পাওনা সঞ্চিতি অর্থাৎ ভবিষ্যতে একটি টাকা আদায় নাও হতে পারে, এই সন্দেহ থেকে বর্তমান আর্থিক বছরে নিট লাভ কমিয়ে এটাকে খরচ ধরে একটা ফান্ড সৃষ্টি করে রাখা হয়, এটাই হচ্ছে অনাদায়ী পাওনা সঞ্চিতি। এবার আধুনিক পদ্ধতিতে হিসাবভুক্তকরণের নিয়মাবলী। প্রাপ্য হিসাব সংক্রান্ত জাবেদা দাখিলা, অর্থাৎ আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে প্রাপ্য হিসাব সংক্রান্ত জাবেদা দাখিলা। যখন ধারে পণ্য বা সেবা বিক্রয় করা হয়, প্রাপ্য হিসাব ডেবিট, বিক্রয় বা সেবা হিসাব ক্রেডিট, এগুলো তোমরা অনেক আগে থেকেই জানো। যখন ধারে বিক্রিত পণ্য ফেরত পাওয়া যায়, বিক্রয় ফেরত ডেবিট আর প্রাপ্য হিসাব ক্রেডিট। যখন পাওনা টাকা আদায় হয়, নগদান হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। অথবা যদি বাট্টা মেয়াদের মধ্যে টাকা আদায় হয়, তাহলে নগদান হিসাব ডেবিট, বিক্রয় বাট্টা ডেবিট, এটা একটা খরচ, কারণ ছাড় দিতে হয় আমাদের, প্রাপ্য হিসাব ক্রেডিট। এই জাবেদাগুলো তোমরা আগেই জানো। অনাদায়ী পাওনা ও অনাদায়ী পাওনা সঞ্চিতি সংক্রান্ত জাবেদা দাখিলা। পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতির কোনো ব্যালেন্স না থাকলে প্রত্যক্ষ বা সরাসরি অবলোপন পদ্ধতিতে কেমন জাবেদা হয় দেখো। ধার্যকৃত বা নতুন অনাদায়ী পাওনা বা কুঋণ অবলোপনের জন্য অনাদায়ী পাওনা বা কুঋণ ডেবিট, প্রাপ্য হিসাব বা বিবিধ দেনাদার ক্রেডিট। নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি বা কুঋণ সঞ্চিতি সৃষ্টির জন্য অনাদায়ী পাওনা বা কুঋণ খরচ ডেবিট আর অনাদায়ী পাওনা সঞ্চিতি ক্রেডিট। পূর্ব থেকে প্রতিষ্ঠানে অনাদায়ী পাওনা সঞ্চিতির ব্যালেন্স থাকলে এটাকে আমরা ভবিষ্যৎ ব্যবস্থা পদ্ধতিতে কিভাবে জাবেদাভুক্ত করতে হবে একটু লক্ষ্য করো। অনাদায়ী পাওনা বা কুঋণ অবলোপনের জন্য অনাদায়ী পাওনার পরিমাণ পুরনো অনাদায়ী পাওনা সঞ্চিতির চেয়ে কম বা বেশি যাই হোক,
নিম্নোক্ত জাবেদা হবে। বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, একটু লক্ষ্য করো। পুরনো সঞ্চিতির চেয়ে অনাদায়ী পাওনার পরিমাণ কম হোক বা বেশি হোক, এই নিচের জাবেদাটি হবে। এটা হচ্ছে অনাদায়ী পাওনা সঞ্চিতি ডেবিট আর প্রাপ্য হিসাব ক্রেডিট। এটা হচ্ছে ভবিষ্যৎ ব্যবস্থা পদ্ধতিতে। একটু আগে আমরা সরাসরি অবলোপন পদ্ধতিতে যা করলাম তার থেকে এটা কিন্তু ভিন্ন। অনাদায়ী পাওনা লিখার জন্য আমরা এই জাবেদাটা দিব। এবার দেখো, নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি বা কুঋণ সঞ্চিতি সৃষ্টির জন্য কেমন জাবেদা হবে। অনাদায়ী পাওনা বা কুঋণ খরচ ডেবিট আর অনাদায়ী পাওনা সঞ্চিতি ক্রেডিট। এখানে টাকাটা কেমন হবে সেটা একটু লক্ষ্য করো। চার্জযোগ্য অনাদায়ী পাওনা, অনাদায়ী পাওনা লিখিত বা অলিখিত দুটোই বসবে। তার সাথে নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি যোগ করতে হবে আর পুরাতন সঞ্চিতি বাদ দিতে হবে। এই টাকাটা এখানে বসবে। যদি পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতির চেয়ে অনাদায়ী পাওনা ও নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতির সমষ্টি ছোট হয়, তাহলে উপরের জাবেদা না হয়ে ওই পার্থক্যের জন্য নিম্নের জাবেদা হবে। অনাদায়ী পাওনা সঞ্চিতি ডেবিট, আয় বিবরণী ক্রেডিট। এবার 3 নম্বর জাবেদায় দেখো, অনাদায়ী পাওনা বা কুঋণকে আয় বিবরণীতে স্থানান্তর বা বন্ধ করার জন্য আয় বিবরণী ডেবিট, অনাদায়ী পাওনা বা কুঋণ খরচ ক্রেডিট। অনাদায়ী পাওনাকে আয় বিবরণীতে স্থানান্তর করা হলো। 4 নম্বর জাবেদা, অনাদায়ী পাওনা আদায় হলে, অর্থাৎ কখনো কখনো অনাদায়ী পাওনা আদায় হতে পারে। একজন দেবে না বলে ধরে নিয়েছিলাম, কিন্তু পরবর্তীতে দেখা গেল সে টাকাটা দিয়েছে, সেটা হচ্ছে অনাদায়ী পাওনা আদায় বলে। এক্ষেত্রে প্রাপ্য হিসাব ডেবিট, অনাদায়ী পাওনা সঞ্চিতি ক্রেডিট। অর্থাৎ পূর্বে যে আমরা অবলোপন করেছিলাম সেটাকে আবার পুনরায় স্থাপন করলাম, অর্থাৎ পুনঃস্থাপিত হলো। এবার পাওয়ার জাবেদা, নগদান হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। সনাতন ও আধুনিক পদ্ধতিতে হিসাব লেখার সংক্ষিপ্ত সার। এখানে দেখো, সনাতন বা প্রচলিত পদ্ধতি আর আধুনিক পদ্ধতি, এই দুটোর তুলনামূলক আলোচনার জন্য আমি পাশাপাশি জাবেদাগুলো তুলে ধরেছি। অনাদায়ী পাওনা বা কুঋণ ধার্য করা হলে এক্ষেত্রে অনাদায়ী পাওনা ডেবিট আর দেনাদার ক্রেডিট। আর আধুনিক পদ্ধতিতে অনাদায়ী পাওনা সঞ্চিতি ডেবিট আর প্রাপ্য হিসাব ক্রেডিট। দেনাদারেরই আর এক নাম প্রাপ্য হিসাব আধুনিক পদ্ধতিতে, তাই লেখা হয়েছে, কিন্তু এখানে অনাদায়ী পাওনা ডেবিট আর এটা অনাদায়ী পাওনা সঞ্চিতি ডেবিট। নোটের ক্ষেত্রে বলা হচ্ছে পুরাতন সঞ্চিতি না থাকলে অনাদায়ী পাওনা হিসাব ডেবিট হবে। 2 নম্বরে দেখো যে অনাদায়ী পাওনা বা কুঋণ হিসাবের উদ্বৃত্ত অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাবে স্থানান্তর যদি করা যায়, সেক্ষেত্রে অনাদায়ী পাওনা সঞ্চিতি ডেবিট, অনাদায়ী পাওনা ক্রেডিট, আর এক্ষেত্রে স্থানান্তরের প্রয়োজন হয় না। 3 নম্বরে বলেছে অনাদায়ী পাওনা সঞ্চিতি সৃষ্টি করলে লাভ লোকসান হিসাব ডেবিট আর অনাদায়ী পাওনা সঞ্চিতি ক্রেডিট। আর আধুনিক পদ্ধতিতে অনাদায়ী পাওনা ডেবিট, অনাদায়ী পাওনা সঞ্চিতি ক্রেডিট। অনাদায়ী পাওনা সঞ্চিতি হ্রাস বা পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি বেশি হলে সনাতনের ক্ষেত্রে অনাদায়ী পাওনা সঞ্চিতি ডেবিট আর লাভ লোকসান হিসাব ক্রেডিট। আধুনিক পদ্ধতিতে অনাদায়ী পাওনা সঞ্চিতি ডেবিট, অনাদায়ী পাওনা বা কুঋণ ক্রেডিট। অনাদায়ী পাওনা বা কুঋণ হিসাব বন্ধ করা হলে সনাতন পদ্ধতিতে লাভ লোকসান হিসাব ডেবিট, অনাদায়ী পাওনা ক্রেডিট। আধুনিক পদ্ধতিতে আয় বিবরণী ডেবিট, অনাদায়ী পাওনা ক্রেডিট। এই একটা ছক, এই ছকের মধ্যে খুব গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হচ্ছে সনাতন পদ্ধতিতে অনাদায়ী পাওনা ডেবিট, দেনাদার ক্রেডিট, আর আধুনিক পদ্ধতিতে অনাদায়ী পাওনা সঞ্চিতি ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। একটু খেয়াল করতে হবে। আরেকটি বিষয় দেখো,
অনাদায়ী পাওনা সৃষ্টি করলে লাভ লোকসান হিসাব ডেবিট, অনাদায়ী পাওনা সঞ্চিতি ক্রেডিট। আর আধুনিক পদ্ধতিতে অনাদায়ী পাওনা ডেবিট, অনাদায়ী পাওনা সঞ্চিতি ক্রেডিট। এর সাথে এর পার্থক্য আছে, এখানেও এর সাথে এর পার্থক্য আছে। আমরা একটি সমস্যা নিয়ে তার সমাধান করব। তোমরা ভালোভাবে লক্ষ্য করো। এটা একটা সম্পূর্ণ প্রশ্নপত্র, এটা একটা বোর্ড প্রশ্ন। নিম্নলিখিত তথ্যাদি সালদা ট্রেডার্সের হিসাব বই হতে সংগৃহীত হয়েছে। হিসাবের নাম, টাকা দেওয়া আছে। এরকম ছক না থাকলেও নাও থাকতে পারে, ছক থাকবে এমন নয়। এখানে দেখো 1/1/2017 অর্থাৎ অনাদায়ী পাওনা সঞ্চিতির একটা পুরনো ব্যালেন্স, অর্থাৎ বছরের শুরুতে দেওয়া আছে 8,000। অবলোপনকৃত অনাদায়ী পাওনা 5,000। এই অনাদায়ী পাওনা অবলোপনকৃত মানে লিখা হয়ে গেছে, এটাকে লিখিত বলবো। প্রাপ্য হিসাব 31/12/17 অর্থাৎ বছরের শেষে প্রাপ্য হিসাব, দ্যাট মিনস দেনাদার হিসাব 75,000। অলিখিত অনাদায়ী পাওনা 4,000 অর্থাৎ একটা অনাদায়ী পাওনা, সেটা লিখা হয়ে নাই, এটা কিন্তু সমন্বয়ের দিকে থাকে। অলিখিত অনাদায়ী পাওনা 4,000 আর লিখিত অনাদায়ী পাওনা 5,000। একটা পুরনো সঞ্চিতি দেওয়া আছে, দেনাদারের পরিমাণ দেওয়া আছে। প্রাপ্য হিসাবের 10% অনাদায়ী পাওনা সঞ্চিতি রাখতে হবে। এইটা হচ্ছে নতুন সঞ্চিতি। এই আমার অঙ্কটা। করণীয়র মধ্যে নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি নির্ণয় করো। খতে বলেছে প্রয়োজনীয় জাবেদা দাও, ব্যাখ্যার প্রয়োজন নাই। গতে বলেছে অনাদায়ী পাওনা হিসাব ও অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব তৈরি করো। এটা একটি সম্পূর্ণ প্রশ্নপত্র। ক নম্বরে বলেছে নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি নির্ণয় করো। এর কি করে সমাধান করব এসো আমরা দেখি। প্রশ্নটির সমাধান করছি আমরা। ক নম্বরে নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি নির্ণয়। প্রথমে প্রাপ্য হিসাব 75,000 দেওয়া আছে, বাদ অলিখিত অনাদায়ী পাওনা, অর্থাৎ যে অনাদায়ী পাওনাটা লেখা হয়নি সেটা মাইনাস করতে হবে, 71,000 টাকা হলো। আর নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতির পরিমাণ হবে 71,000 আর 10% বলেছে করলে 7,100 টাকা। তোমরা ক নম্বর প্রশ্নের সমাধান দেখলে। আমি আবার প্রশ্নটি তোমাদের সামনে এনেছি। এখানে 2 নম্বরে বা খ নম্বরে বলেছে প্রয়োজনীয় জাবেদা দাখিলা দাও, ব্যাখ্যার প্রয়োজন নাই। প্রশ্নটি তোমরা আগে ভালোভাবে পড়েছো। এখানে বলেছে জাবেদা দাখিলা দাও, ব্যাখ্যার প্রয়োজন নাই। অনাদায়ী পাওনা সঞ্চিতি ডেবিট আর প্রাপ্য হিসাব ক্রেডিট। এটা হচ্ছে লিখিত অনাদায়ী পাওনার জন্য জাবেদা, লিখিত অনাদায়ী পাওনার জন্য। এটা হচ্ছে অলিখিত অনাদায়ী পাওনার জন্য। অনাদায়ী পাওনা সঞ্চিতি ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট দুটোই একই জাবেদা। তৃতীয়টি হচ্ছে অনাদায়ী পাওনা খরচ ডেবিট আর অনাদায়ী পাওনা সঞ্চিতি ক্রেডিট। এটা হচ্ছে নতুন সঞ্চিতি সৃষ্টি করার জন্য বা নতুন সঞ্চিতি যে বৃদ্ধি পেল বা ধরতে বলেছে সেই নতুন সঞ্চিতির জন্য এই জাবেদা। এই দুটো হচ্ছে পাওনা সঞ্চিতি ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। আর এটা অনাদায়ী পাওনা খরচ ডেবিট, অনাদায়ী পাওনা সঞ্চিতি ক্রেডিট। এখানে আমি একটা টাকা দিয়েছি, কিভাবে এই টাকাটা এসেছে দেখো। অর্থাৎ চার্জযোগ্য অনাদায়ী পাওনা নির্ণয়। লিখিত অনাদায়ী পাওনা ছিল 5,000, অলিখিত অনাদায়ী পাওনা ছিল 4,000 আর নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি 7,100, এই মোট 16,100। আর পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি 8,000 বাদ দেওয়ার পর চার্জযোগ্য অনাদায়ী পাওনা 8,100 টাকা। এটাই এখানে লিখে দেখানো হয়েছে। এবার
আয় বিবরণীতে অনাদায়ী পাওনা স্থানান্তরের জন্য এই জাবেদাটা, আয় বিবরণী ডেবিট, অনাদায়ী পাওনা খরচ ক্রেডিট ৮,১০০ টাকা। এই হচ্ছে আমরা জাবেদা দাখিলা দিলাম। আমি প্রশ্নপত্রটি আবার তোমাদের সামনে তুলে ধরেছি। এখানে গ নম্বর করণীয়তে বলছে অনাদায়ী পাওনা হিসাব ও অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব তৈরি করো। এসো সমাধান করি। অনাদায়ী পাওনা হিসাব ও অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব প্রস্তুত করা হলো। অর্থাৎ এখানে যেহেতু হিসাব প্রস্তুত করা হলো, অর্থাৎ এটা একটা খতিয়ান হিসাব করতে বলেছে, দুটোই খতিয়ান, তাই আমি খতিয়ানের ছক কেটে খতিয়ানভুক্ত করেছি। কিভাবে খতিয়ানভুক্ত করতে হয় তোমরা জানো, তারপরেও আমি আর একটু আলোচনা করছি। খতিয়ান করতে হলে আমাদের লেনদেনের জাবেদাটা জানার দরকার। আমাদের জাবেদাটা এই অনাদায়ী পাওনা হিসাব করছি, তাই অনাদায়ী পাওনা হিসাবের সাথে সংশ্লিষ্ট দুটো জাবেদা আছে, আমি এখানে তোমাদের সুবিধার্থে এনেছি। কিভাবে খতিয়ানভুক্ত করতে হয় দেখো, যে জাবেদাটা একটু আগে করলাম সেই জাবেদাটাই আমি এখানে তুলে ধরেছি। এটা একটা রাফ, পরীক্ষায় এটুকু করতে হবে। এই জাবেদার থেকে খতিয়ানে কিভাবে অন্তর্ভুক্ত করতে হয় দেখো। খতিয়ানের টাইটেল বা হেডলাইন হচ্ছে অনাদায়ী পাওনা হিসাব, এর ডেবিট আর ক্রেডিট থাকবে। এখানে বলেছে অনাদায়ী পাওনা খরচ ডেবিট আর অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব ক্রেডিট। অর্থাৎ অনাদায়ী পাওনা খরচের ডেবিট সাইডে, অনাদায়ী পাওনা খরচের ডেবিট সাইডে এই অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব বলে লিখে এত টাকা লিখতে হবে। অনাদায়ী পাওনা খরচের ডেবিট সাইডে, এই অনাদায়ী পাওনা খরচের ডেবিট সাইডে এই বিপরীত নাম অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব লিখতে হবে, লিখে এই ৮,১০০ টাকা। এইটা আমি খতিয়ানভুক্ত করলাম। এইবার ২ নম্বর জাবেদাটা দেখো, এখানে অনাদায়ী পাওনা খরচ ক্রেডিট। দেখো খেয়াল করে, অনাদায়ী পাওনা খরচের ক্রেডিট সাইডে আয় বিবরণী বলে লিখে, অনাদায়ী পাওনা খরচের ক্রেডিট সাইডে, এই যে অনাদায়ী পাওনা খরচের ক্রেডিট সাইডে আয় বিবরণী বলে লিখে ৮,১০০ লিখতে হবে। এইভাবে জাবেদার থেকে খতিয়ানভুক্ত করতে হয়। এটা ক্লোজ করে দেখানো হয়েছে, তোমরা আশা করি বুঝতে পেরেছো। এবার দেখো অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব, অর্থাৎ একটু আগে করলাম অনাদায়ী পাওনা হিসাব, আর এটা হচ্ছে অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব, এটাও একটা খতিয়ান। এর সাথে সংশ্লিষ্ট জাবেদাগুলো এই ৩টা, আমি তোমাদের বোঝানোর জন্য জাবেদাগুলো এখানে রাফ হিসাবে নিয়ে এসেছি। এখানে দেখো অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাবের ডেবিট দিকে, অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাবের ডেবিট দিকে এই বিপরীতটা, অর্থাৎ প্রাপ্য হিসাব বলে লিখতে হবে। প্রাপ্য হিসাব ৫,০০০, এই যে প্রাপ্য হিসাব ৫,০০০। এটা দেখো অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাবের ডেবিট দিকে প্রাপ্য হিসাব বলে ৪,০০০ লিখতে হবে। অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাবের ডেবিট দিকে প্রাপ্য হিসাব বলে ৪,০০০। এইটা লক্ষ্য করো, অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব লেখা হয়েছে ক্রেডিট, অর্থাৎ অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাবের ক্রেডিট সাইডে অনাদায়ী পাওনা খরচ বলে লিখতে হবে ৮,১০০। অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাবের ক্রেডিট সাইডে অনাদায়ী পাওনা বলে ৮,১০০। আর পুরনো একটা ব্যালেন্স আমাদের ছিল, তাই ব্যালেন্স বিডি আগে নিয়ে আসলাম। এই দুটোর যোগফল ১৬,১০০, এখানে ১৬,১০০, এই দুটো যোগ করে এর থেকে বিয়োগ করলে ৭,১০০ ব্যালেন্সিং ফিগার পাওয়া যায়, সেটা আমরা সিডি বলে লিখছি। অর্থাৎ অনাদায়ী পাওনা সঞ্চিতি নতুন তৈরি করতে বলেছে ৭,১০০, আমরা পূর্বে দেখেছি সেই ৭,১০০। এভাবে আমরা দুটো খতিয়ান সম্পূর্ণ করলাম। হাজারদুয়ারি মুর্শিদাবাদের একটি ছবি। সময় ও সুযোগ বুঝে তোমরা বেড়াতে যাবে, মন ভালো থাকবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো ক্লাস এখানেই শেষ করছি।